আন্দোলন যখন প্রথম হয়েছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের, এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন। এবং এটা জানেন আপনি, সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিলেট ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায়। কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র, যেটা জামাত শিবির, তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায়। আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র, এরা তো এত বুঝে না। এই যে স্লোগান টোগান দেওয়ার মধ্য দিয়া এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে এইটা অধিকারিত, কিন্তু এইটার সাথে রাজাকার এই যে স্লোগান, আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোনো এই স্বাধীনতার সপক্ষের কোনো মানুষ এই জায়গায় আর থাকবে না। আচ্ছা, অনেকে বলছেন যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মৌনভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন, অনেকেই জানেনই না যে আন্দোলনটা কিসের জন্য। অনেকে জানেনই না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন। একটা মানুষ প্রিলি, রিটেন এগুলা পাস করার পরই তো কোটা অ্যাপ্লাই হয়। অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয়। আবার অনেকেই জানেন না আসলে কত % কোটাতে দিতে হয়। অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হইতে পারে, মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে। ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না। এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং, আদালতের যেটা জুরিসডিকশনে আছে, সাব জুডিস ম্যাটারে আমার দ্রুত আইসাই কথা বলা। আমি এরকম, এখন তো আমি মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয়। আদালতের সাব জুডিস ম্যাটারে আমি ফেসবুকে 3-4জন বললো যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায়, এই কথা বললে আমি লাফাইয়া পড়বো, এরকম ব্যারিস্টার তো আর আমি না।